এদিকে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন। ডক্টর ইউনূস দেশে নেই, এই সুযোগে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করেই ভয়ানক প্ল্যানের মুখে বাংলাদেশ, আরও বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস। শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হলো, কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিচ্ছি। যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারা খুশি হলেও বাকিরা হয়তো আমরা আজকের এই ভিডিওতে খুব বেশি খুশি হতে পারবে না, কারণ নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে। একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নীল নকশার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। আক্তার হোসেনের উপর হামলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেন রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন মন গড়া। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সময় দুর্নীতি প্রতিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার কথা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো আলোচনায় প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির চলমান মামলায় নভেম্বরের মাঝে রায় হতে পারে বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিকের যে মামলাটা আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে, আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘ সূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয় তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 22তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। এই সাক্ষ্যের কিছু অংশ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে হেলিকপ্টার থেকে 36 সেনা। এদিন সাক্ষ্য দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষ্যে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার ফোনালাপের 69টি অডিও ক্লিপ এবং 3টি মোবাইল নাম্বারের সিডিআর। এ সময় আদালতে ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনার কণ্ঠের সত্যতা পাওয়া কয়েকটি অডিও রেকর্ড শোনানো হয়, যেখানে জুলাই আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানো এবং রাজাকারের সন্তান ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায় তাকে। রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে বা তো তাই করব, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি। আদালতে বাজানো অডিওতে শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু ও ঢাবির সাবেক ভিসি এএসএম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন প্রসঙ্গে বলতে গিয়ে হতবাক হন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদেশে 71 সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের উপর বম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়।
প্রশ্ন হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এক, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। যারা 24-এ অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ছোট্ট বাংলাদেশ, তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনূসের এইসব মানে মাছের মায়ের পুত্র শোক, দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না, দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই, তিনি আটকে রেখেছেন বিচার, আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে, সেটা তো আসলে হবে না। এই অবস্থায় নিউ ইয়র্কে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে নামলেন 22 তারিখ রাতে, এর আগে কিন্তু 22 তারিখ মানে ওনার সময় নিউ ইয়র্ক সময় দুপুরবেলা গিয়ে নেমেছেন, তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিস থেকে জানানো হয়েছিল যে তারা নাকি নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে ব্যাপক তৎপরতা চালিয়েছে, অনেক কথাবার্তা বলে রেখেছে যাতে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি সরকার প্রধান এবং নোবেল বিজয়ী ব্যক্তি, তার এবং তার সঙ্গী সাথীদের কোনো রকম যাতে নিরাপত্তা লঙ্ঘিত না হয়, তাদেরকে যাতে হেনস্থা করা না যায়। এবং এর পাশাপাশি নাকি নিউ ইয়র্কের মেয়র অফিস, স্থানীয় প্রশাসন সবার সঙ্গে কনসাল জেনারেল থেকে কথা বলে রাখা হয়েছিল। কনসুলেট অফিস কিন্তু এটা বলে এক রকমের ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রবোধ দিচ্ছিলেন, একটা সান্ত্বনা দিয়ে আসছিলেন। কারণ আপনারা যারা ভিডিও দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রহরায় যখন বেরিয়ে আসছেন তাসনিম জারা আর আক্তার হোসেন, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাসনিম জারাকে কিছু না বলে আক্তার হোসেনকে একটার পর একটা ডিম মারতে থাকলেন, কোথাও কোনো পুলিশ কিন্তু আপনারা দেখতে পান নাই। কত লম্বা একটা পথ হেঁটেছেন এই মির্জা ফখরুল, হুমায়ুন কবির, দুই বিএনপি নেতা, তাসনিম জারা আর আক্তার হোসেন। আমার ধারণা তাদের কাছে মনে হয়েছে এক সুদূরের পথে চলা। তো সেই সুদূর পথ যখন তারা পাড়ি দিয়েছেন, তখনই অজানার উদ্দেশ্যে যখন তারা হাঁটছেন একটা পুলিশ সদস্যকে দেখা যায় নাই কোনোভাবে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ঠেকাতে। তো ডক্টর ইউনূস সরকার একদিকে যেমন চরম, মানে ডক্টর ইউনূস যেমন নিজে তো গেছেন উনি ভিআইপি প্রটোকল দিয়ে, কোনো মতে জান ইজ্জত বাঁচিয়েছেন, নিজের বাঁচিয়েছেন, শফিকের বাঁচিয়েছেন, আসিফ নজরুলের বাঁচিয়েছেন, তিনি বা কত লোকের জান ইজ্জতের দায়িত্ব নিতে পারেন না, মানে নিজের জান বাঁচিয়ে। তো ডক্টর ইউনূস খুব খেপেছেন, এনসিপি তো খেপেছেই যে কনসাল জেনারেল করে কি, তারা কেন এনওয়াইপিডি কে সক্রিয় করতে পারে না। এখন এনওয়াইপিডির ব্যাপার হচ্ছে তারা তো বিক্ষোভ প্রদর্শন করতে দেবেই, তারা এসব এই ডিম মারা, ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা, মুখে গালি বর্ষণ করা, এগুলোকে তারা কোনো অপরাধ বলে মনেই করছে না। এবং এই যে আরেকটা মিথ্যা কথা প্রচার করেছে সরকার, যে তারা বলেছে যে আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নাকি একজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে ঘটনা কি হয়েছে? আসলে ঘটনা হয়েছে স্থানীয় বিএনপির একজন নেতা এই কনসাল জেনারেল অফিসের উস্কানিতে তিনি আওয়ামী লীগের এক নেতা, যুবলীগ নেতা মিজান তার নাম, সেই যুবলীগ নেতা মিজান নাকি তাকে ছুরিকাঘাতে হত্যা করতে চেয়েছিল, এমন এক সিরিয়াস মামলা দিয়ে দিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে মানে অ্যাটেম্পট টু মার্ডার তো বাংলাদেশের মতো না যে মানে আপনার আমার সবার নামে আছে 2টো করে হত্যা মামলা, 20টা করে হত্যার চেষ্টার মামলা, 25টা করে মানে হত্যা মামলা, এরকম তো না মানে বিশ্বের অন্য দেশের নিয়ম কানুন। কাজেই একজনের আপনি হত্যার চেষ্টার অপরাধে মামলা দিয়েছেন একজনের নামে, কাজে সাথে সাথে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গ্রেফতার করার পর বুঝেও ফেলেছে যে ওইটা একটা মিথ্যা মামলা। এখন সম্ভবত ওই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আবার মামলা হবে বিএনপির নেতার বিরুদ্ধে, মানে ওই স্থানীয় নিউ ইয়র্কের বিএনপি নেতার বিরুদ্ধে, এবং তারপর পুলিশ আবার সেই ব্যক্তিকে গ্রেফতার করে কিনা সেই জন্য দেখবার জন্য এখন নাকি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। এখন মানে এই বিক্ষোভ প্রদর্শন থামাতে যে এনওয়াইপিডি কোনো ব্যবস্থা নেবে না ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝেন। এখন বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে, যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি, যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম। সেই খবরটা অবশেষে জানা গেল যে এই 3 জনের একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা হয়েছে এবং সেই আলোচনার সিংহভাগে নির্বাচনকে নিয়ে, আগামী নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কারা অংশ নেবে, কেন হবে, যদি না হয় তাহলে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে প্রফেসর ইউনূস থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই মিটিংয়ে এবং অন্যখানেও। মির্জা ফখরুলের সঙ্গে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান ত্রিপক্ষীয় মিটিং হয়েছিল এবং সেটা যমুনাতে ত্রিপক্ষীয় এই মিটিংটা হয়েছিল। সেই মিটিংয়ের ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেকদিন আগে, আগস্টের 4 তারিখ।